হ্যালো ডাবার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার পড়ে আজ একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। হ্যাঁ, কি প্রশ্ন? আমি বলেছিলাম আগের ভিডিওতে যে তোমাদের এই প্রশ্নটা আমি আলোচনা করব 1857 সালের মহাবিদ্রের প্রকৃতি বা চরিত্র। দেখো, এই প্রশ্নটা নিয়ে কেন আমরা আলোচনা করব, যেহেতু এই নাম্বার এখান থেকে কিন্তু কোনো 8 নম্বরের প্রশ্ন আমাদের পড়বে না, কিন্তু 4 এবং 3 নম্বরের প্রশ্ন পড়বে। কিন্তু 3 এবং 4 এর প্রশ্ন যদিও পড়ে, কিন্তু আমরা একটা প্রশ্ন একটু বড় করে রেডি করব, অর্থাৎ মহাবিদ্রের প্রকৃতি হিসাবে। তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে প্রশ্নটাই আসুক না কেন, আমরা অবশ্যই এইখান থেকে প্রশ্নের উত্তর দিতে পারবো। হ্যাঁ, এই ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরও দেখে নাও, তাহলে এখান থেকে 4 অথবা 3 তুমি পাবেই পাবে। দেখো, আমরা সবাই জানি আমাদের আমাদের যে মহাবিদ্রোহ হয়েছিল কত সালে হয়েছিল? 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, তাই তো? মহাবিদ্রোহ। দেখো, এই যে মহাবিদ্রোহ, অর্থাৎ এই মহাবিদ্রোহটাকে কিন্তু সবাই মহাবিদ্রোহ হিসাবে আখ্যা দিতে রাজি না। কোন কোন ইতিহাসবিদ এই মহাবিদ্রোহটাকে কি বলেছে? সামন্ত শ্রেণীর বিদ্রোহ। সামন্ত শ্রেণীর বিদ্রোহ। কেউ আবার একে আখ্যা দিয়েছে কি? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ। আবার কেউ একে বলেছে প্রথম স্বাধীনতার বিদ্রোহ। প্রথম স্বাধীনতার বিদ্রোহ। আবার কেউ একে বলেছে কি? জাতীয় বিদ্রোহ। জাতীয় বিদ্রোহ। তো দেখো, ব্যাপারটা এখানে কেমন? ব্যাপারটা হচ্ছে যে ইতিহাসবিদ যেভাবে যেটা দেখেছে, অর্থাৎ এই বিদ্রোহের সময় যে শ্রেণীর মানুষকে অংশগ্রহণ করতে দেখেছে, তাদের মতে এটা সেই বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছে। যেমন যারা দেখেছিল এটাকে সিপাহী বিদ্রোহ, তাদের যুক্তি হচ্ছে এখানে এটাই যে দেখো, এই বিদ্রোহে সাধারণত কারা অংশগ্রহণ করেছিল? সিপাহীরা অংশগ্রহণ করেছিল। এবং সিপাহীরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে চলে গেল? তাদের একটা যুক্তি ছিল যে দেখো, এই যখন তারা এনফিল্ড নামক রাইফেল তারা কি করতে রাজি ছিল না? ব্যবহার করতে রাজি ছিল না। এবং কেন রাজি ছিল না? যে একটা গুজব রটে যায় যে এনফিল্ড রাইফেলের যে কার্তুজ, এই কার্তুজে গরু এবং শূকরের চর্বি আছে। তো যার কারণে এই গরু এবং শূকরের চর্বি থাকার কারণে একটা ধর্ম নাশের ভয় আছে। এই ধর্ম নাশের ভয়ের জন্য কিন্তু কি করেছিল? এই সিপাহীরা এই বন্দুক ব্যবহার করতে রাজি ছিল না, কিন্তু ব্রিটিশরা তাদের উপরে কি করে? জোর করে। তো তার কারণ হিসাবে এই সিপাহীরা কি করে? ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাহলে আমরা যদি এই সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহকে কেন সিপাহী বিদ্রোহ বলা হয়, আমরা যদি এই মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণটা একটু ভালো করে লিখি, তাহলে আমাদের এখান থেকে এই প্রশ্নটা সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, আবার কেউ বলেছে একে সামন্ত শ্রেণীর বিদ্রোহ। তাহলে সামন্ত শ্রেণীর বিদ্রোহ কেন বলেছে? যারা দেখেছিল যে ব্রিটিশরা যখন ডক্ট্রিন অফ ল্যাপস, অর্থাৎ অধীনতামূলক মিত্রতা আইন চালু করে, এই অধীনতামূলক মিত্রতা আইনের মাধ্যমে কি করা হয়? যে সমস্ত রাজার কোনো পুত্র সন্তান ছিল না, অর্থাৎ তারা কিন্তু আর কোনো সন্তান কি করতে পারবে না? দত্তক নিতে পারবে না। তাহলে তার যে রাজত্ব থাকবে, যেমন আমরা এখানে দেখতে পারবো লক্ষ্মীবাই, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, অর্থাৎ তার কোনো পুত্র সন্তান ছিল না। পুত্র সন্তান না থাকার কারণে তার রাজত্বটা ব্রিটিশদের অধীনে চলে যায়। তো তার মানে সামন্ত শ্রেণীতে যে সমস্ত রাজারা ছিল, সেই রাজাদের যাদের কি ছিল না? ছেলে সন্তান ছিল না, তাদের জমিটা কারা নিয়ে গিয়েছিল? ব্রিটিশরা। তাদের রাজত্ব কাদের হস্তগত ছিল? ব্রিটিশদের। তখন এরা কিন্তু এটা অবশ্যই মেনে নেবে না, কখনো মেনে নেওয়া সম্ভব। তাই তারা কি করেছিল? বিদ্রোহ ঘোষণা করেছিল। কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। তো যারা এটা দেখেছিল তাদের মধ্যে এটা কি বিদ্রোহ? সামন্ত শ্রেণীর বিদ্রোহ। এই দুটো ক্লিয়ার। দেখো, এবার বলেছে জাতীয় বিদ্রোহ। যারা একে জাতীয় বিদ্রোহ হিসেবে আখ্যা দিয়েছে, তারা দেখেছিল যে না, ভারতবর্ষের মোটামুটি বা তখনকার সময়ের মোটামুটি সব শ্রেণীর মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ কৃষক বলো, জমিদার বলো, সিপাহীরা বলো, প্রত্যেকটাই কি করেছিল? এই বিদ্রোহ অংশগ্রহণ করেছিল। তাই তাদের মধ্যে এটা কি বিদ্রোহ? জাতীয় বিদ্রোহ। আবার কেউ কেউ এটাকে আখ্যায়িত করেছে প্রথম স্বাধীনতার বিদ্রোহ। অর্থাৎ ব্রিটিশরা যে ভারতীয়দের উপরে অত্যাচার করছিল, ব্রিটিশরা যে ভারতীয়দের প্রত্যেকটা ক্ষেত্রে
তাদের অনুগামী করে রেখেছিল, সেটা তুমি যাই বলো না কেন, চাকরির ক্ষেত্রে উচ্চ পদস্থ ব্রিটিশদের জন্য, নিম্ন পদস্থ ভারতীয়দের জন্য, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে যে এই যে আমরা নৌ বিদ্রোহ তো এখান থেকে সূচনা শুরু, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে। তারপরে দেখা যাচ্ছে কি যে তারা আমাদের কালো চামড়ার মানুষ হিসাবে দেখতো। তো সেক্ষেত্রে এই যে প্রথম বিদ্রোহ দরকার, অর্থাৎ ব্রিটিশদের ভারত থেকে তাদের দেশে তাড়িয়ে দেওয়া হবে বা তাদেরকে ভারত মুক্ত করতে হবে, তার জন্য যে প্রথম যে স্বাধীনতার জন্য যে বিদ্রোহটা করা হয়েছিল, সেটাকে কেউ কেউ প্রথম স্বাধীনতার বিদ্রোহ বলে আখ্যা দিয়েছে। তার মানে আলটিমেট আমরা দেখতে পেলাম ব্যাপারটা কিন্তু এক, কিন্তু যেহেতু ক্ষেত্র বিশেষ এই বিদ্রোহটা এক এক ধরনের রূপ নিয়েছিল, তাই এই নামকরণটার ভিতরে কি রয়েছে, একটা আলাদা আলাদা বিষয় রয়েছে। তো চলো আমরা দেখি যে কেন এই বিদ্রোহটার এই আলাদা আলাদা নাম, এবং আমরা লাস্টে দেখব যে এর কি সীমাবদ্ধতা ছিল, সেখান থেকে আমরা খুঁজে পাবো মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। তাহলে এই একটা ভিডিও যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্রথম অধ্যায়ে বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাব। তারপর এখান থেকে কিন্তু আমাদের আছে 1857 মহাবিদ্রোহে শিক্ষিত সমাজের কিরূপ ভূমিকা ছিল। আমরা ভালো করে জানি শিক্ষিত সমাজের একটা নেতিবাচক ভূমিকা ছিল, তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি, কেননা তারা বেশিরভাগ শিক্ষিত সমাজ ব্রিটিশদের অনুগামী ছিল। তারা এটাই তো চেয়েছিল যে তারা সারা জীবন, অর্থাৎ ব্রিটিশরা সারা জীবন ভারতকে কি করতে চেয়েছিল, শাসন করতে চেয়েছিল। তাই শিক্ষিত সমাজকে তাদের আপন করে নিয়ে গেছিল তারা। তো চলো আমরা দেখা যাক, এইখানে একটা একটা করে তোমাদের ধরে দেখিয়ে দিচ্ছি, তাহলে একবার ভিডিওটা দেখো, তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন, সামন্ত শ্রেণীর বিদ্রোহ কেন বলা হয়, আর সিপাহী বিদ্রোহ কেন বলা হয়, আর 1857 বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ কেন বলা হয়, 1857 বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ কেন বলা হয়, প্রত্যেকটা প্রশ্ন আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখা যাক। দেখো প্রথম আছে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র, আমরা এটা সূচনা হিসাবে রাখলাম এখানে। দেখো 1857 সালের মহাবিদ্রোহে ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ সশস্ত্র বিদ্রোহ। যে প্রশ্নে আসুক না কেন আমরা কিন্তু এটুকু লিখতে পারি। তবে এই বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। দেখো ইতিহাসবিদদের মধ্যে আমি একটু তোমাদের সেটাকে আমি ভেঙে বললাম। দেখো কেউ একে সিপাহী বিদ্রোহ বলেছেন, কেউ একে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন, আবার কেউ একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এই সব দৃষ্টিভঙ্গির আলোকে বিদ্রোহের প্রকৃতি ব্যাখ্যা করা যায়। তাহলে এই সূচনাটা আমরা এখান থেকে যেই আসুক না কেন এখান থেকে লাগবো। যেমন যদি আমাদের বলো পরীক্ষায় যদি আসে যে 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় কেন, আমরা এখান থেকে লেখা শুরু করবো। 1857 সালের মহাবিদ্রোহ ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ সশস্ত্র বিদ্রোহ। তবে এই বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ একে সিপাহী বিদ্রোহ বলে আখ্যায়িত করেছে। এই মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার ব্যাস, সূচনা আমাদের কমপ্লিট। তারপর আমরা শুরু করব। দেখো সিপাহী বিদ্রোহ হিসাবে মহাবিদ্রোহ, দেখো কি দেখতে পাবো, আমি যে কথাটা তোমাকে একটু আগে বলেছিলাম, গরু ও শুকরের চর্বি। দেখো অনেকে ব্রিটিশ ইতিহাসবিদ 1857 সালের ঘটনাকে কেবল সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, বিদ্রোহের সূচনা হয় ব্রিটিশ সেনাবাহিনী ও ভারতীয় সিপাহীদের মধ্যে। কাদের? ব্রিটিশ সেনাবাহিনী এবং ভারতীয় সিপাহীদের মধ্যে। ভালো করে দেখে নাও, নতুন এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শুকরের চর্বি ব্যবহারের গুজব ছড়িয়ে পড়ে। আমরা তো প্রত্যক্ষকরণ পড়েছি, সেটাই ভালো করে লিখে দেবো। দেখো এতে হিন্দু ও মুসলমান উভয় সিপাহী ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, স্বাভাবিক। হিন্দুদের আপত্তি গরুর চর্বি থাকবে কেন, মুসলমানদের আপত্তি শুকরের চর্বি কেন থাকবে, উভয়েরই ধর্মীয় আবেগে অনুভূতিতে কি করবে, আঘাত আনবে। দেখো এই ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে বিদ্রোহ করেন মঙ্গল পাণ্ডে, আমরা জানি মহাবিদ্রোহের প্রথম শহীদ। এরপর মিরাট, দিল্লি, কানপুর, ঝাঁসি প্রভৃতি স্থানে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এই কারণে অনেক ব্রিটিশ ঐতিহাসিক একে কেবল সামরিক বিদ্রোহ হিসাবে দেখেছেন। বোঝা গেল, সামরিক বিদ্রোহ যদি পরীক্ষায় আসে তাহলে কি আমরা প্রশ্নের উত্তর না লিখে চলে আসবো? সামরিক মানেই তো সিপাহী, এটুকু তো মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমাদের যদি ওই উপরের হেডিংটা লিখলাম, এটা আর একটু ডিটেলস লিখে দিলাম এবং একটু উপসংহার লিখে দিলাম, ব্যাস আমাদের তো 3 বা 4 যা আমরা অ্যান্সার করতে পারবো। দেখো তারপরে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া হিসাবে মহাবিদ্রোহ। কিছু ইতিহাসবিদ হয়েছে কি বলেছিলাম সূচনার ওইখানে কিন্তু ওটুকু আমরা অবশ্যই লিখবো। তারপরে লিখবো আমরা
কিছু ইতিহাসবিদ মনে করেন এই বিদ্রোহ মূলত ছিল সামন্ত শ্রেণীর অসন্তোষের বহিঃপ্রকাশ, মানে রাজাদের অসন্তোষ। কেন? দেখো, কারণ তো এটাই, ডক্ট্রিন অফ ল্যাপস, অধীনতামূলক মিত্রতা নীতি। অর্থাৎ এই নীতির মাধ্যমে একটু আগেই তো বললাম যে রাজার কোনো পুত্র সন্তান ছিল না, দত্তক সে নিতে পারবে না, সেই রাজত্ব ব্রিটিশদের দিয়ে দিতে হবে। চলো দেখো, এই নীতির ফলে বহু দেশীয় রাজা ব্রিটিশদের অধীনে চলে যায়। অবশ্যই এতে রাজা, নবাব ও জমিদারের ক্ষমতা ও মর্যাদা হ্রাস পায়। রাজত্ব নিয়ে গেলে রাজার কি ক্ষমতাও কমে যাবে, রাজত্বও থাকবে না, মর্যাদা সব শেষ। দেখো, তারা নিজেদের হারানো অধিকার ফিরে পাওয়ার উদ্দেশ্যে বিদ্রোহে অংশ নেয়। দেখো, একদম সহায় সম্বলহীন হওয়ার থেকে যুদ্ধ করে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখা সবাই চাবে। এই রাজারাও চেয়েছিল। কারা কারা? নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, তাতিয়া টোপে, বাহাদুর শাহ জাফর। তাদের লক্ষ্য ছিল পুরনো সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। তাই অনেকেই মার্ক্সবাদী ইতিহাসবিদ একে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছে। কারণ সবাই চাবে তার ক্ষমতাটাকে ধরে রাখার জন্য। সে কখনো চাবে না যে তাদের উপরে ব্রিটিশরা সমস্ত রাজত্ব করুক। তাহলে আমার পরীক্ষা এখান থেকে আসে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন? ব্যাস, এটাই সুন্দর করে লিখে দেবে তুমি ডক্ট্রিন অফ ল্যাপসের কারণটা। কারণ কি, আমাদের এই লক্ষ্মীবাই, তার কোনো পুত্র সন্তান ছিল না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই প্রশ্নটা তোমাদের হেমাটোফোর্সে দেওয়া আছে 3 বা 4 নম্বরে, দেখে নিও এটা। তাহলে দেখো, একটা ভিডিওতে কতগুলো প্রশ্ন সলভ হবে। প্রশ্ন তো এখান থেকে অবশ্যই তুমি একটা পাবেই পাবে। দেখো, তারপরে যদি আমরা দেখি জাতীয় বিদ্রোহ হিসাবে মহাবিদ্রোহ, কেন ইতিহাসবিদরা একে জাতীয় বিদ্রোহ বলেছে? আবারও সেই কথা, কি বলেছিলাম, প্রথমটা লিখবে কোথা থেকে? সূচনা থেকে, তারপরে একটু অ্যাড করে দেবে কি জাতীয় বিদ্রোহ বলার কারণ। তারপরে তুমি সুন্দর করে পয়েন্ট করবে যে জাতীয় বিদ্রোহ হিসাবে মহাবিদ্রোহ। দেখো, ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসবিদদের মতে 1857 সালের বিদ্রোহ ছিল একটি জাতীয় বিদ্রোহ। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করে। যেহেতু জাতীয় বিদ্রোহ, সেহেতু সব শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ তো অবশ্যই থাকবে। কারণ এক জাতীয় বিদ্রোহ থেকে বলেনি, একে তো কেউ সিপাহী বিদ্রোহ বলেনি। এটাকে বলেছে কি জাতীয় বিদ্রোহ। যারা এটাকে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করতে দেখেছে, তারাই তো এই নামটা দিয়েছে। তাহলে এখানে কি সমস্যা আছে? দেখো, হিন্দু মুসলিম সবাই যোগ, কৃষক, কারিগর, সৈন্য, সামন্ত সব শ্রেণীর মানুষের সাথে যুক্ত হয়। বিদ্রোহের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের উৎখাত করা। দিল্লি দখলের পর বিদ্রোহীরা বাহাদুর শাহ জাফরকে সম্রাট ঘোষণা করে, যা ঐক্যের প্রতীক হিসাবে দেখা হয়। এই কারণে আগে একে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন। কোনো সমস্যা আছে? ভিডিওটা তো একবার দেখলেই তোমার যে প্রশ্ন আসবে এখান থেকে অবশ্যই তুমি অ্যান্সার করতে পারবে। চলো নেক্সট আমরা দেখি। দেখো, প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে মহাবিদ্রোহ, এটা কিন্তু আমরা টেস্ট করে অনেক জায়গা আছে। কেন একে প্রথম স্বাধীনতা বলে? কারণ ব্রিটিশদের বিরুদ্ধে প্রথমই তো সশস্ত্র যুদ্ধ করে এই আন্দোলনের মাধ্যমে, বা এই যুদ্ধ এখানেই তারা তো চেয়েছিল যে ব্রিটিশদের ভারত থেকে কি করবে, তাড়িয়ে দেবে। সেই জন্য এরা বলেছিল যে না, মানুষ অর্থাৎ যারা ইতিহাসবিদ তারা দেখেছে যে ভারতীয়রা প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করেছে। তার জন্যই তো নাম দিয়েছে কি প্রথম স্বাধীনতা বিদ্রোহ। অর্থাৎ আমাদের তখন যদি ব্রিটিশ মানে এই আন্দোলনটা যদি আরো জোরদার হতো, তাহলে আমাদের কত 1857 সালেই তো ভারতবর্ষ কি হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, যদি তখনই ব্রিটিশদের বিতাড়িত করা যেত। তো দেখো, সেই জন্যই তো নাম দিয়েছিল কি প্রথম স্বাধীনতা যুদ্ধ। কি বলেছে দেখো, ভারতীয় জাতীয়তাবাদী চিন্তাবিদ বিনায়ক দামোদর সাভারকর তার গ্রন্থে 1857 সালের ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন। এই মতের পক্ষে প্রধান যুক্তিগুলো হলো, দেখো, ব্রিটিশ শাসন উৎখাত ছিল বিদ্রোহের মূল উদ্দেশ্য। অর্থাৎ এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের উৎখাত, অর্থাৎ ব্রিটিশদের উৎখাত করা। খুব সুন্দর করে এই পয়েন্টটা লিখবে। বিভিন্ন অঞ্চলে একই লক্ষ্য নিয়ে বিদ্রোহ সংগঠিত হয়। অর্থাৎ এই সব মানে যেখানে যেখানে এই বিদ্রোহটা ছড়িয়ে পড়েছিল, এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল, সব জায়গার উদ্দেশ্য ছিল একই, যে ব্রিটিশ মুক্ত কি করা, ভারত করা। তারপরে বহু শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল। একটু আগেই তো আমরা বললাম, কৃষক ছিল, কারিগর ছিল, সিপাহী ছিল। জাতীয় ঐক্যের প্রথম প্রকাশ দেখা যায়, অর্থাৎ ঐক্য, একতা। হিন্দু মুসলিম নারী পুরুষ ভেদে সব শ্রেণীর মানুষ কি হয়েছিল, এক হয়েছিল এই বিদ্রোহে প্রথম। তারপরে কি, যদিও তখন পূর্ণাঙ্গ জাতীয়তাবাদ গড়ে ওঠে, তবুও এই বিদ্রোহের স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট ছিল। অর্থাৎ এই বিদ্রোহের মাধ্যমে যে ভারত যে স্বাধীনতা চায় এটা প্রকাশ করেছিল প্রথম। চলো দেখা যাক এর সীমাবদ্ধতা কি আছে। বিদ্রোহের সীমাবদ্ধতা, যা জাতীয় চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে। ব্যাস, এটুকু তোমার মাথায় টেনশন নেওয়ার দরকার নেই, কোনো দরকার নেই এটুকু দেখার।
দেখো এই প্রশ্নটা যদি এখানেই যদি আসে মহাবিদ্যালয়ের ব্যর্থতার কারণ, এখান থেকে তো পয়েন্ট নিয়ে তুমি লিখতে পারবে। কি বলেছে দেখো, যেসব কারণে কিছু ইতিহাসবিদ একে জাতীয় বিদ্রোহ মানতে চায় না। দেখো কি বলেছে, বিদ্রোহ সারা ভারতে ছড়ায়নি, প্রধানত উত্তর ও মধ্য ভারতে সীমাবদ্ধ ছিল। তারপরে কি দুই জায়গায় কি বলেছে, দক্ষিণ ভারতে পাঞ্জাব ও বাংলার অনেক অংশে বিদ্রোহ দেখা যায়নি। তারপরে কি একক নেতৃত্ব সুসংগঠিত পরিকল্পনার অভাব ছিল, এগুলো পয়েন্ট দেওয়া যায় না ব্যর্থতার কারণ। পরিকল্পনার অভাব, বিচ্ছিন্ন নেতৃত্ব। 3 নাম্বার, তারপর কি বলছে, বিদ্রোহের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল না, লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন। ব্যাস, এই কারণে অনেকেই একে সম্পূর্ণ জাতীয় বিদ্রোহ বলে মানেন না। তারপর তুমি এখানে পয়েন্ট দিতে পারো যদি ব্যর্থতা আসে, আধুনিক অস্ত্রের অভাব, যোগাযোগের অভাব, ব্রিটিশদের আধুনিক অস্ত্র শস্ত্র, দক্ষ কূটনীতির অভাব ভারতের, বিভিন্ন কারণে তো ব্যর্থতা লিখতে পারে আমরা এখান থেকে। তাহলে যে প্রশ্নই আসুক না কেন, এই একটা প্রশ্ন যদি আমরা খুব সুন্দর করে একটু দেখে নিতে পারি, বা এই প্রশ্ন যদি আমরা বুঝে নিতে পারি, অবশ্যই এখান থেকে যে প্রশ্ন আসবে আমরা সেই প্রশ্নের আনসার করতে পারবো। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে, সময় তো আমাদের বেশি নেই, এই অল্প সময়ের ভিতরে আমাদের তাড়াতাড়ি জানাও কমেন্টসে, আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।